আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। পুলিশকে রাজনৈতিক কর্মী না ভাবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া পুলিশ সদস্যদের রাজনৈতিক দল থেকে দূরে থাকারও নির্দেশ দেন তিনি। দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। পুলিশ সদস্যদের 2014, 18, 24-এর নির্বাচন ভুলে যাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, পুলিশ সদস্যদের পোস্টিং লটারির মাধ্যমেই হবে। ওই পিকআপগুলি কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের গেজেট আকারে প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে অভিযোগ দেয়া বা বিক্ষোভ করে কোনো লাভ হবে না। ইসি নিরপেক্ষতা ও যৌক্তিকভাবেই গেজেট করেছে। 2-1 সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা তো আমাদের রোডম্যাপ দিয়েছি অলরেডি। রোডম্যাপ তো কথা বলতেছি যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে করে তিনি কথা জানান। এ সময় ডাকসু নির্বাচন উৎসব মুখর করার ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথাও জানান প্রেস সচিব। এছাড়া আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথাও জানান শফিকুল আলম। এবং নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। সারা দেশে নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। তারেক রহমান দেশে ফিরলে অর্ধেক প্রচার হয়ে যাবে বলেও মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে কাজ করতে আহ্বান জানিয়েছেন জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মাহিন আরাফাতের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের হুঁশিয়ার করে বলেন, নির্বাচনী আবহের মধ্যে আছে দেশের মানুষ। যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে জানিয়ে তিনি বলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রচারণা নতুন মাত্রা পাবে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে
সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজবাগে মাছের পোনা অবমুক্ত করে স্থানীয় বিএনপির নেতারা। অনুষ্ঠানে আফরোজা আব্বাস বলেন, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে তাদের রুখে দিবে জনগণ। আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে। এই নির্বাচন ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। কারণ আমরা যদি একজন আপনের পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দল গঠন করতে পারবো না, আমরা দল গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না। সুতরাং আসুন আপনারা আমরা সকলে মিলে একটা শিষ্টাচার। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি। মাহিন আরাফাত, RTV, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে। জনগণ ভোট দিতে গিয়ে সহিংসতার শিকার হবে না। সরকার সেই চিন্তা প্রতিষ্ঠা করবে। গণমাধ্যমও যেন এই চিন্তার বাস্তবায়নে ভূমিকা রাখে। রোববার বিকেলে রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এই দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেয়া হবে না। সভায় অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতের দুঃসহ অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচনের প্রতি এটা বিরতা না, এটাও আপনাদের একটা দায়িত্ব। নির্বাচন পরবর্তী যে সহিংসতার কথা আমরা জানি বাংলাদেশে হয়, তো এটা যাতে এড়ানো যায়, ওইখানেও যে সংকটটা আছে, ওই সংকটের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা আমরা মনে করি যে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় আপনাদের সাথে কাজ করবে। জুলাই আন্দোলনে দুহাত প্রসারিত করে দাঁড়ানো শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার ভিডিও ধারণকারী সেই সাংবাদিককে আদালতে জেরা করেছে আবু সাইদ হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবীরা। আর রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন বাবা মার কাছে চিঠি লিখে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আনাসের মা। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। বিস্তারিত GM মাহমুদের রিপোর্টে। এভাবেই গুলি চালানো হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুকে। এতে নিহত হন তিনি, হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। এ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় রোববার। সাক্ষ্য নেয়ার আগে আবু সাইদকে গুলি করার ভিডিও ধারণকারী সাংবাদিক AKM মইনুল হককে জেরা করেন মামলার আসামি পক্ষের আইনজীবীরা। বক্তব্যটা উঠে এসছে, জাতির কাছে দৃশ্যমান হয়েছে, এটার সত্যতা সম্পর্কে ওনারা জেরা করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ সেটাকে অস্বীকার করা এবং সেটাকে ভুল প্রমাণিত করা, সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন 10ম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাসের মা। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। কে কে গুলি করেছে, কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদি মর্যাদায়, অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন। এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে গ্রেপ্তার 6 জনকে এবং চানখারপুলের মামলায় 8 আসামির মধ্যে গ্রেপ্তার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সঙ্গে আরও পৃথক 2 মামলায় চট্টগ্রামের সাবেক MP ফজলে করিম চৌধুরী সহ 4 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে চলছে 144 ধারা। থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ। এছাড়া ওই এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে মুখোমুখি অবস্থান নিয়েছিল দুই পক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণেই 144 ধারা জারি করেছে প্রশাসন, যা চলবে দুপুর 3টা পর্যন্ত। রাজবাড়ীতে নুরাল পাগলার বাড়ি ও আস্তানায় হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাসহ 5 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা ও ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ মৃধা, স্থানীয় অপু কাজী, এহসানুল হক জনি ও শাফিন সর্দার। তাদের আজ আদালতে তোলার কথা রয়েছে। গোয়ালন্দ থানার ওসি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গেল রাতে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরও 3000 জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে গোয়ালন্দে তৌহিদি জনতা পরিচয়ে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর, বাড়ি ও আস্তানায় হামলা করা হয়। এমনকি মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এই হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে সদরের পশ্চিম বাপ্তা এলাকার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়। তিনি সদর উপজেলা মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ছিলেন। দুপুরে জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে হত্যার বিচার দাবিতে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে সংগঠনটি। এই ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা হুন্নি আইছে কইছে না হুজুরের মাইরিয়া লাইছে। এই এলাকায় ওনার সুনাম আছে, তো ওনারে এইভাবে হত্যা করাটা ঠিক হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করছি। আমাদের ভোলা সদর মডেল থানার একাধিক টিম, ডিবি এবং অন্যান্য অনেক ইয়েরা আমরা এই সংক্রান্তে কাজ করতেছি। আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। এদিকে মুক্তিযোদ্ধাদের সমাবেশকে ঘিরে টাঙ্গাইলের বাসাইলে 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম আদেশে জানান, আজ বাসাইল কেন্দ্র শহীদ মিনার চত্বরে একই সময় ও স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাবেশের অনুমতি চাওয়া হয়। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভোর 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গেল রাতে 1টার দিকেই হামলা চালানো হয়। বাসার নিরাপত্তা কর্মী জানান, রাতে কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় 10 থেকে 15 জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেটের ভিতরে ঢুকে 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারের সময়সীমা। হল থেকে ক্যাম্পাস সবখানেই তাই ছুটে বেড়াচ্ছে প্রার্থীরা। ভোটার থেকে প্রার্থী সবার প্রত্যাশায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। এদিকে আজ ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করেছেন ছাত্র দলের প্রার্থীরা। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পদক্ষেপের কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ঘড়ির সময় 11:59 পেরোলেই শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। শেষ সময়ে হল থেকে ক্যাম্পাস ভোটের আশায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররা ব্যস্ত প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে। লেজুর ভিত্তিক রাজনীতি হলে প্রবেশ করানোর জন্য কাজ করবে না, স্টুডেন্টদের ভয়েসে ওনারা কাজ করবে। আমার প্রত্যাশা এটা, ক্যাম্পাসে আলাদা একটা পলিটিক্স তৈরি হোক, স্টুডেন্ট পলিটিক্স। তো আমি এটাই চাই, এইদিকে যে হচ্ছে প্রাধান্য দিবে আমি তাকে প্রেফার করবো। আমি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে মধুর ক্যান্টিনে ব্রিফ করেন মেঘমল্লার বসু। আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের ভোট না দেয়ার। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। জনে জনে পৌঁছানোর যেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে বসে করলাম। রিসার্চকে ইউজ করেছে আসলে চাকরির বাজারে একটা
আমরা রাস্তা ক্রিয়েট করতে পারি, অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, সেই জায়গাটা যেন আমি তৈরি করতে পারি। গ্রন্থাগারের সামনে প্রচারণার সময় শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোটের জন্য চাপ দিচ্ছেন একটি দলের নেতারা। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। এদিকে বেলা 1টার দিকে শপথ বাক্য পাঠ করেন ছাত্র দলের প্রার্থীরা। অঙ্গীকার করেন গেস্ট রুম ও গণরুমের অপসংস্কৃতির পুনরাবৃত্তি না করার। একটা সেকেন্ড এই প্রচারণার বাইরে কাটাইনি, সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো 40,000 স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারিনি। তবে সেটা হচ্ছে যে প্রচারণার সময় না পাওয়ার কারণে সেটুকু হয়েছে, প্রচারণার সময় আরেকটু বাড়ানোর প্রয়োজন ছিল। অন্যদিকে জাল ভোট ও গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান চিফ রিটার্নিং কর্মকর্তার। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী কাল থেকে দেখবেন যে এখানে কড়াকড়ি শুরু হয়ে যাবে। যাদেরকে আমরা বৈধ পাস দিব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্রচারের আর মাত্র 2 দিন বাকি। উৎসবের আমেজে মুখরিত পুরো ক্যাম্পাস। প্রচার চলবে 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। শেষ সময়ে এসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র শিবির নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম বিকেল 4টায় অদম্য 24 প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন। 33 বছর পরে আমাদের জাহাঙ্গীরনগরে ডাকসু হচ্ছে, তো এজ এ সাধারণ ভোটার হিসেবে আমাদের চাওয়া হচ্ছে যারা নির্বাচিত হবে তারা যাতে তাদের রেসপন্সিবিলিটি জায়গা মতো কাজে লাগাতে পারে। ক্যাম্পাসে বর্তমান পরিবেশ প্রচন্ড উৎসব মুখর এবং আমি চাই ভবিষ্যতে যারা নির্বাচিত হবে তারা এই ক্যাম্পাসের পরিবেশটাকে আরো সুন্দর, আরো শিক্ষার্থী বান্ধব করে তুলবে। আমাদের যারা ইলেক্টেড হবে ডাকসু ইলেকশনে একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় সবকিছু আনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। সকাল 10টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের নমুনার ফলাফল সহ মনোনয়নপত্র দাখিলের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রায় 22.10% মানুষ এখনও নিরক্ষর, যারা কখনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত পরিবর্তন হয়েছে। শিশুরা প্রকৃত সাক্ষরতা না করেই হাই স্কুলে যাচ্ছে। সাক্ষরতা বাড়ানোর গুরুত্ব দিচ্ছে সরকার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। 16 বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের 150 শিক্ষা প্রতিষ্ঠানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনার কথাও জানান তিনি। প্রাইমারিতে এই সাবজেক্ট পড়ানো হলো কিনা, সেই সাবজেক্ট পড়ানোটা দিস ইজ নাথিং। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত পরীক্ষা ফিরিয়ে নিয়েছি, কিন্তু আমরা এর পাশাপাশি অন্য অ্যাসেসমেন্ট চালু করেছি। সেটা হচ্ছে আমরা স্কুলগুলোকে অ্যাসেস করছি এবং ছাত্রদের অ্যাসেস করছি। ফ্যাসিস্ট আমলের পথভ্রষ্ট গণমাধ্যমকে গণমুখী করতে সংশ্লিষ্টদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলে মনে করেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJCর পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। জানান, কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত কমিশনের বৈঠকে এসব পর্যালোচনা তুলে ধরবেন তিনি। সভায় আর্থিক সক্ষমতা অর্জন ও জবাবদিহিতার স্বার্থে সম্প্রচার খাতকে শিল্প ঘোষণার দাবিও জানান BJC। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
সম্প্রতি প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে, যার কমিশনের রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আমরা আসলে নীতিমালা চাই, নিয়ন্ত্রণমালা না। সভাপতির বক্তব্যে গণমাধ্যমের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গেল এক বছরে কি কাজ করেছে সেই প্রশ্ন তোলেন বিজেসি ট্রাস্টি ফাহিম আহমেদ। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন না, আইন দিয়ে আপনি গ্রিভেন্স রিড্রেস করতে পারবেন, যে হ্যাঁ কমিশন হবে, কমিশনে একজন যাবে যে আমার হয়রানি হয়েছে, সে অভিযোগ করবে, মিডিয়াকে জবাবদিহি করবে, কিন্তু স্ট্যান্ডার্ড তো মিডিয়াকে নিজেকে সেট করতে হবে। সংবাদপত্র সেক্টরের জন্য যেমন আইন আছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার জন্য তেমন কোনো আইন এখনো পর্যন্ত নাই। একান্তই স্পন্সর বেসড একটি বিজনেস মডেল, এবং এই যে ব্যবসায়ী অধ্যুষিত স্পন্সর বেসড বিজনেস মডেলের কারণে অডিয়েন্সকে তোয়াক্কা না করেও আমরা আমাদের মিডিয়া ব্যবসাটা চালিয়ে যেতে। আমরা আসলে নীতিমালা চাই, নিয়ন্ত্রণমালা না। যখনই আমরা সরকারগুলোর কাছে যাই তখন আমাদেরকে নীতিমালার নামে নিয়ন্ত্রণমালা চাপিয়ে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে গণমাধ্যমের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গেল এক বছরে কি কাজ করেছে সেই প্রশ্ন তোলেন বিজেসি ট্রাস্টি ফাহিম আহমেদ। তথ্য মন্ত্রণালয় আসলে গণমাধ্যমের ডেভেলপমেন্টের জন্য কি করছে? কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো এইগুলো মালিকরা করবেন, সো মালিকরা এগুলোতে জোর দেন, তখনই মালিকরা মেনে নিবে। এখন তো অনেকে এই কমিশনের রিপোর্টকে কেউ মানতেই চায় না, কারণ সরকারের স্বীকৃতিটা লাগবে, সেটা কিন্তু হয়নি এখন পর্যন্ত। টিল টু ডেট নিয়ে কোনো আলোচনাই হয়নি। গণমাধ্যমকে আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিতভাবে সন্ত্রাস দমন আইন ব্যবহার না করার আহ্বান জানান। সরকারের কাছে এই মুহূর্তে একটাই দাবি রাখা উচিত, অন্য সব কিছু ফেলে দিয়ে, যে সন্ত্রাস দমন আইন যাতে এইভাবে ব্যবহার না করা হয়। অবশ্যই মিনিমাম একটা ডিমান্ড হওয়া উচিত, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়, কারো বিরুদ্ধে তার বক্তব্য রাখার জন্য, যেটা তার মতাদর্শ ব্যক্ত করার জন্য, যেটা তার মৌলিক অধিকার, সেটার জন্য যাতে আইনটা ব্যবহার না করা হয়। গণমাধ্যমের গুরুত্ব বিবেচনায় আলাদা কমিশন গঠন করা হয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাগজে কলমে যতটা পরিবর্তন করা যায় তা এই সরকার করবে। সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে, যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই। আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার, যে হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট। সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। এই জন্য এই সরকার কাগজে কলমে যে সংস্কারটুকুন করা দরকার সেটা করার জন্য একটা কমিটি করেছে, ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য। কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো? যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে, তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে, এবং সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি তাহলেই কিন্তু এটা গিয়ে টেকসই পর্যায়ে পৌঁছাবে। যে কোনো সংস্কার তখনই টেকসই হবে যখন তার পিছনে জনসমর্থন থাকবে, রাজনৈতিক সমর্থন থাকবে, এবং যেই সেক্টরের সংস্কার সেই সেক্টরে ঐক্য থাকবে। যদি মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, শুধু কাগজে পরিবর্তন দিয়ে কোনো কিছু করা সম্ভব না। বর্তমান সরকার মব জাস্টিসের বিরুদ্ধে শুধু বিবৃতি নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন উপদেষ্টা। সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না। এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার, এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি। গণতন্ত্রের প্রয়োজনে গণমাধ্যমের বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যানবাহনে জ্বালানি তেলের ভুয়া খরচ থেকে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক কর্মকর্তারা। দুপুরে নগর ভবনে অভিযান পরিচালনা করছে দুদকের সংস্থাটি। 40 দিন বন্ধ থাকলেও কোটি টাকার তেল খরচ দেখানো হয়। ডিএসসিসির পরিবহন বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম মোর্শেদ বলেন, দুদকের দলকে নথি সরবরাহ করা হয়েছে, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। দুদকের সহকারী পরিচালক একরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে তারা অর্থ লোপাটের প্রমাণ পেয়েছে।
প্রথিতযশা লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন উমর মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে 10:05 তার মৃত্যুর খবর জানান চিকিৎসক। তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দিন উমরের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বরিশালে 115 জন গ্রাহকের 3,21 লক্ষ টাকার বিমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সকালে নগরীর শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ ও বিভাগীয় সম্মেলন গ্রাহকের হাতে চেক তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এ সময় তিনি বিমার মেয়াদ শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের কাছে দাবির টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। বিভাগীয় সম্মেলন বরিশাল এরিয়া ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহাউদ্দিন মজুমদার সহ জেলার বিভিন্ন কর্মকর্তারা। বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান মাত্রার 40 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দীপ্যমান নক্ষত্র সমন্বয় 2025। শুক্রবার রাজধানীর গুলশান লিংক রোডে এই অনুষ্ঠান হয়। এতে বিজ্ঞাপন জগতে ভাষা, কথা, কণ্ঠ, সৃজনশীলতায় অবদানের জন্য 13 জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দীর্ঘ পথ চলায় নেপথ্যে থাকা সৃজনশীল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন। এছাড়া মাত্রার নির্মিত বিজ্ঞাপন চিত্র প্রদর্শন করে তার অভিজ্ঞতা তুলে ধরেন আরেক ম্যানেজিং পার্টনার ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। গেল একদিনে নিহত হয়েছে আরও অন্তত 67 জন। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ, আরব ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং হত্যার হুমকির মধ্যেই গাজা শহরের আরও একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, ইসরায়েলি অভিযানে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিপ্রায় উপত্যকার প্রায় 10 লাখ মানুষের জন্য এক বিশাল হুমকি, যেখানে উপত্যকাটির জনসংখ্যার অর্ধেকই শিশু। এদিকে যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ করেছেন প্রায় 1,500 মানুষ। এ সময় প্রায় 450 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এশিয়া কাপ খেলতে আজ সকাল 10:15 ফ্লাইটে প্রথম ধাপে আরব আমিরাত গেল 6 ক্রিকেটার। অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের জানিয়েছেন, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে খেলবেন তারা। বাংলাদেশের মিশন শুরু 11 তারিখ হংকংয়ের বিপক্ষে। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।